আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1 আমরা শেষ করেছি। অনুশীলনী 1-এর পর এবারে তোমাদের পাঠ্য বইয়ের নতুন একটি সংযোজন, সেটা হচ্ছে নমুনা প্রশ্ন। তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্নগুলো কিরকম আসবে, সৃজনশীল প্রশ্ন কিরকম আসবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন কিরকম আসবে, অধ্যায়ভিত্তিক এই নমুনা প্রশ্ন দেওয়া আছে। এখন প্রথম অধ্যায়ের নমুনা প্রশ্নের প্রথমে আছে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন। এখানে 5টা বহু নির্বাচনী প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমরা সমাধান করব এবং এই ধরনের প্রশ্নগুলো তোমরা কিভাবে সহজে এবং কম সময় অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে পারবে সেই কৌশল নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ৯৯৯৯ কোন বীজগণিতীয় রাশির শততম পদ। এখানে 4টা বীজগণিতীয় রাশি দেওয়া আছে। ক নাম্বার যে অপশনটা দেওয়া আছে 99 ক যোগ 1, খ নম্বর যে অপশনটা দেওয়া আছে 99 ক বিয়োগ 1, গ নম্বর যে অপশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ক স্কয়ার প্লাস 1, ঘ নং যে অপশনটা দেওয়া আছে ক স্কয়ার মাইনাস 1। এখন বলা হয়েছে যে শততম পদ, কোন একটা রাশির শততম পদ কোনটা হবে। তাহলে এখানে শততম পদ আমরা যদি ক এর মান 100 বসাই তাহলে কি হবে, এখানে হবে 9900 যোগ 1, তাহলে কত আসবে 9901 আসবে। কিন্তু বলা হয়েছে 9999, তাহলে এটা হচ্ছে না। এরপর আমরা পরেরটাতে যাই। এখানে কত হবে, শততম পদ অর্থাৎ 100 যদি বসাই ক এর মান তাহলে কত হবে 9899 হবে, কিন্তু বলা হয়েছে 9999, তাহলে এটাও হচ্ছে না। এরপর আমরা পরেরটাতে দেখি। এটাকে বলা হয়েছে যে ক স্কয়ার অর্থাৎ ক এর মান যদি আমরা 100 বসাই তাহলে 100 এর স্কয়ার কত হবে, 1 লিখে 4টা শূন্য হবে। এরপরে প্লাস যদি 1 দেই তাহলে এখানে দেখো একক, দশক, শতক, সহস্রক, অযুত, ঠিক আছে, তাহলে 10,000, তাহলে 10,001 হবে। তাহলে এটাও হচ্ছে না, আমাদের দরকার 9999, তাহলে এটাও বাদ। এরপর আমরা পরেরটাতে দেখি। ক স্কয়ার, ক এর মান যদি আমরা 100 বসাই তাহলে ক স্কয়ার হবে 4টা শূন্য, এরপরে বিয়োগ 1, তাহলে কত হবে 10,000 থেকে 1 চলে গেলে 9999 হবে। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর বা সঠিক অপশন। সো আমরা যদি বলা হয় যততম পদ যদি পদ সংখ্যা বলা থাকে সেক্ষেত্রে আমরা মানটা বসিয়ে দেখব যে কোনটা রাইট হয়, ঠিক আছে। সো আমরা এখানে লিখে লিখে বুঝিয়েছি, কিন্তু পরীক্ষার সময় তোমাদেরকে চট করে মনে রাখতে হবে যে কিভাবে সলভ করতে হবে। এখানে এই যে 9 এরপরে ক এর মান যদি 100 বসাই তাহলে দুইটা শূন্য আসবে পরে ক দিয়ে গুণ করলে, তাহলে এই যে 9900 যোগ 1 9901 হচ্ছে, এটা 9901 থেকে 9900 থেকে 1 কম হচ্ছে, তাহলে এটাও হবে না। তারপরে এখানে 10,000 এর সাথে 1 যুক্ত করা হচ্ছে, তাহলে বেশি হয়ে যাচ্ছে। এখানে 10,000 থেকে 1 কমতেছে, তাহলে 9999 হচ্ছে। এভাবে মনে মনে চট করে হিসাব করে ফেলতে হবে। আচ্ছা, এরপর আমরা 2 নং এমসিকিউতে চলে যাই। 2 নং এমসিকিউতে বলা হয়েছে 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে কয়টা সংখ্যাকে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এখন এটা যদি আমরা গণনা করে বের করতে যাই আমাদের অনেক সময় লাগবে, কিন্তু তোমাদের বইতে এই কথাটা দেয়াই আছে। তোমরা যদি দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ এই অংশটুকু পড়ো, দেখতে পাবে নিচের দিকে লেখা আছে যে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এর মধ্যে 35টি সংখ্যাকে দুটি সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায়। এই সংখ্যাটা সরাসরি লেখা আছে, সেখান থেকেই এই এমসিকিউটা উঠিয়ে আনা হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 35। আচ্ছা, এগুলো তোমরা কিভাবে বের করবে যে কোন 35টা সংখ্যা দুটি সংখ্যার বর্গরূপে প্রকাশ করা যায় 1 থেকে 100 এর মধ্যে। এখন এটা কিন্তু আমরা উত্তর সলভ করে ফেলেছি। এই টপিকটা নিয়ে আমরা আরো কিছুক্ষণ আলোচনা করি, যাতে যাদের গণিতে আগ্রহ আছে বা গণিতের সমাধান করে বা গণিত নিয়ে সময় কাটালে যাদের সময় অনেক ভালো যায় তাদের জন্য এই অংশ। দেখো 1 থেকে 100 পর্যন্ত কোন কোন সংখ্যাগুলো দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায় এবং সেই সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত যেতে যেতে 35টা হয় কিনা সেটা তোমরা কিভাবে বের করবে। দেখো প্রথমে আমরা দেখি 1 স্কয়ার যোগ 1 স্কয়ার সমান কত হবে 2,
এই যে 2 সংখ্যাটা পেলাম 1 থেকে 100 এর মধ্যে, এটা হচ্ছে প্রথম সংখ্যা যেটাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এরপরে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার যদি আমরা লিখি তাহলে কত হবে 5, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা। এরপরে 2 স্কয়ার যোগ 2 স্কয়ার তাহলে 8, এটা হচ্ছে তৃতীয় সংখ্যাটা। এরপরে 1 স্কয়ার যোগ 3 স্কয়ার তাহলে কত হবে 10। এরপরে আমরা নিতে পারি 2 স্কয়ার যোগ 3 স্কয়ার তাহলে কত হবে, এখানে 9 আর হচ্ছে 4 13। এরপরে 3 স্কয়ার যোগ 3 স্কয়ার তাহলে এখানে হচ্ছে 18। সো আমরা কয়টা সংখ্যা এখানে পেলাম 1 2 3 4 5 6। সো আমরা 3 পর্যন্ত যেতে আমরা 6টা সংখ্যা পেয়ে গেছি। এভাবে 1 এর সাথে 4 আসবে, 2 এর সাথে 4 আসবে, 3 এর সাথে 4 আসবে, 4 এর সাথে 4 আসবে, আবার 1 এর সাথে 5 আসবে, 2 এর সাথে 5 আসবে। এভাবে নিতে 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 তোমরা যদি 100 পর্যন্ত যাও, এই যে 18 পর্যন্ত আমরা এসেছি, এখানে 1 2 3 4 5 6 6টা সংখ্যা পেয়ে গেছি। এভাবে 100 পর্যন্ত গেলে তুমি 35টা সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে যাদের আগ্রহ আছে তারা এগুলো খুঁজে বের করো। গণিত নিয়ে যত সময় কাটাবে, গণিতের প্রতি তত বেশি ইন্টারেস্ট ফিল করবে, গণিতের মজাটা তত ভালোভাবে উপলব্ধি করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য বাকি অংশ রেখে দিলাম, তোমরা 35 সংখ্যা খুঁজে বের করতে পারো। আচ্ছা, এরপরে তৃতীয় যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15, কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5, ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলো 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক সংখ্যা লেখা থাকে। আচ্ছা, তোমরা 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার 3 ক্রমিক ম্যাজিক বর্গ, আচ্ছা 3 ক্রমের ম্যাজিক বর্গ আমরা দেখিয়েছি যে 3 ক্রমের ম্যাজিক বর্গটা কি, 1 থেকে 9 পর্যন্ত 9টা সংখ্যা ঘরে লেখা থাকে। এরপর সংখ্যাগুলো এমন প্যাটার্নে সাজানো হয় বা এমন ক্রমে সাজানো হয় যাতে করে সংখ্যাগুলো পাশাপাশি যোগ করলেও 15 হয়, লম্বালম্বিভাবে যোগ করলেও 15 হয়, আড়াআড়ি কোণাকুণিভাবে যদি আমরা যোগ করি তাহলেও 15ই হয়। এটা হচ্ছে ম্যাজিক বর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে ম্যাজিক বর্গ কি, ম্যাজিক বর্গ সংখ্যা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা অনুশীলনী 1-এর যে বেসিক ক্লাস, ঠিক আছে, যে বেসিক আলোচনার ক্লাস আছে সেই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছিলাম যে ম্যাজিক বর্গ সংখ্যা হবে 15। 3 ক্রমের স্বাভাবিক সংখ্যা দিয়ে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়ে যদি আমরা ম্যাজিক বর্গ তৈরি করি সেই ক্ষেত্রে ম্যাজিক বর্গ সংখ্যাটা হবে 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক নম্বর যে অপশন সেটা সঠিক। এরপরে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে 5। এখন মাঝখানে সংখ্যা কোনটা হবে সেটা নির্ণয় করা যায়। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার 3 বর্গের ক্রমিক বর্গে এটা কিন্তু দেয়া থাকে। এখন সবচেয়ে মাঝখানে এই যে আমরা যদি এখানে ছোট করে আঁকার চেষ্টা করি, এটা একটা ম্যাজিক বর্গ সংখ্যা, এখানে এই মাঝখানের যে ঘরটা আছে সেখানে কোনটা বসবে সেটা নির্ণয় করার জন্য আমরা মধ্যক নির্ণয় করব। এগুলোকে অর্থাৎ যেই সংখ্যাগুলো দ্বারা ম্যাজিক বর্গটা গঠন করা হয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে মাঝখানে কে আছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে 1 2 3 4, এখান থেকে 1 2 3 4, এদিক থেকে যদি আমরা 4 ঘর আসি মাঝখানে কে থাকে 5 থাকে। তাহলে যে কোনো স্বাভাবিক সংখ্যার, যে কোনো স্বাভাবিক ক্রমিক সংখ্যার এই ম্যাজিক বর্গ যদি আমরা তৈরি করি এর মধ্যে যে মধ্যক ছোট থেকে বড় সাজালে যে মধ্যক সেই আসলে মাঝখানে বসে। ঠিক আছে, সো এটা 1 থেকে 9 হতে পারে, এটা অন্য কোনো স্বাভাবিক ক্রমিক সংখ্যার বর্গ হতে পারে। ঠিক আছে, আমি যদি চাই 11 থেকে 18 পর্যন্ত নিয়েও আমি কি করতে পারি, 11 থেকে 19 পর্যন্ত নিয়েও আমরা একটা ম্যাজিক বর্গ গঠন করতে পারি। সেখানে যে মধ্যক আছে সেই মধ্যকটাই এই মাঝখানে বসবে। ঠিক আছে, এরপর বাকি অঙ্কগুলোকে এমন প্যাটার্নে সাজানো হবে যাতে যোগ করলে আড়াআড়ি হোক, পাশাপাশি হোক, কোণাকুণি হোক, সবসময় 15 আসে বা সেই ম্যাজিক বর্গ সংখ্যাটাই আসে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানের সংখ্যাটি হবে 5 বলা হয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5ই হচ্ছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে দ্বিতীয় অপশনটাও সঠিক। এরপরে বলা হয়েছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা থাকে। আচ্ছা, এখানে আমরা দেখেছি যে 3 বর্গের ক্রমিক 3 বর্গের 3 ক্রমের বর্গ গঠন করতে বলা হয়েছে। তাহলে 3 ক্রমের যদি হয়, 3 ক্রমের হলে কয়টা ঘর হবে, 3 এর স্কয়ার হবে,
তাহলে কয়টা? 9টা। তাহলে 9টা যদি ঘর হয়, সেই 9টা ঘরে 1 থেকে 15 পর্যন্ত 15টা সংখ্যা তো লেখা সম্ভব নয়। তাহলে এই তথ্যটা ভুল, কারণ 3 ক্রমের যদি আমরা বর্গ নেই তাহলে আমাদের হবে 9টা। যদি আমরা 4 ক্রমের বর্গ নেই তাহলে হবে 16টা। এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে ঘর কয়টা হবে সেটা লক্ষ্য রাখতে হবে। যত ক্রমের বর্গ বলা হবে সেই অনুযায়ী স্কয়ার করে আমরা দেখব যে কয়টা ঘর হবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি গ নম্বর অর্থাৎ সর্বশেষ যে অপশনটা সেটা সঠিক নয়। তাহলে নিচের কোন উত্তরটি সঠিক? নিচের কোন অপশনটি সঠিক? ক 1 ও 2। আচ্ছা, এরপরে একটা উদ্দীপক দেয়া আছে, সেই উদ্দীপকের আলোকে আমরা 4 নং আর 5 নং এমসিকিউ এর উত্তর দিব। তো উদ্দীপকে দেওয়া আছে একটা ম্যাজিক বর্গ। দেখো এখানে একটা ম্যাজিক বর্গ তৈরি করা হয়েছে। এই ম্যাজিক বর্গ দেখে আমাদেরকে 4 আর 5 নং এমসিকিউ এর উত্তর দিতে হবে। তাহলে প্রশ্নটা কি? 4 নং প্রশ্নে বলা হয়েছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? এখন ম্যাজিক বর্গের ম্যাজিক বর্গ সংখ্যা মানে কি? এই ম্যাজিক বর্গে পাশাপাশি যোগ করলে যে সংখ্যাটা আসে, লম্বলম্বিভাবে বা উপর নিচে যোগ করলে যে সংখ্যাটা আসে, কোণাকুণি যোগ করলে যে সংখ্যাটা আসে, সবসময় একই সংখ্যা আসে। এই যে বারবার একই সংখ্যা আসতেছে, যেভাবেই যোগ করা হোক একই সংখ্যা আসে, সেটা হচ্ছে ম্যাজিক বর্গ সংখ্যা। তাহলে আমরা যদি যোগ করে দেখি, এখানে 16 আর 11 27, 27-এর সাথে আমরা যদি 18 যোগ করি তাহলে কত পাবো? 45 পাবো। তাহলে আমরা পাশাপাশি যোগ করে দেখতে পাচ্ছি যে 45 হচ্ছে। আমরা উপর নিচে যোগ করে দেখি তো 45 হয় কিনা। তাহলে এখানে যদি আমরা দেখি যে 16 আর 17 যোগ করলে কত হবে? 20 আর হচ্ছে 13, তাহলে 33। 33 আর 12 যোগ করলে কত হয়? 45। তাহলে আমরা উপর নিচে যোগ করে দেখতে পাচ্ছি যে 45 হয়। তাহলে আমরা যদি কোণাকুণি গুণ করি সেক্ষেত্রে একই হবে। আমরা যদি এই পাশে যোগ করি এই পাশে যোগ করি একই রকম হবে। যেহেতু এটা একটা ম্যাজিক বর্গ, অবশ্যই পাশাপাশি লম্বালম্বি যেভাবে যোগ করা হোক একই সংখ্যা আসবে। সো আমরা দুইটা ভাবে যোগ করে দেখলাম যে 45 আসে। তাহলে আমাদের ম্যাজিক বর্গ সংখ্যাটা কত? 45। ঘ নং অপশনে দেয়া আছে 45। তাহলে আমরা দেখলাম যেটা হচ্ছে 45। এরপরে 5 নং যে প্রশ্নটা আছে সেখানে বলা হয়েছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই ম্যাজিক বর্গের মধ্যে একটা সংখ্যা উল্লেখ করা নেই, এখানে চলক দেয়া আছে ক। এখন ক এর জায়গায় কত বসবে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। এক্ষেত্রে 3টা উপায় তোমাদেরকে দেখিয়ে দিব। প্রথম উপায় হচ্ছে মিসিং নাম্বার বের করা। আচ্ছা, তাহলে এখানে প্রথমে লক্ষ্য করতে হবে যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত। এই বর্গের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 11, সবচেয়ে বড় সংখ্যা কত? 19। তাহলে আমরা 11 থেকে 19 পর্যন্ত লিখব। তাহলে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। আচ্ছা, আমরা সবগুলো লিখে ফেললাম। এবারে দেখতে হবে যে কোন কোন নাম্বারগুলো এখানে উল্লেখ করা আছে আর কোন নাম্বারটা মিসিং আছে। তাহলে চলো দেখি। এখানে 11 এখানে আছে, এখানে 12 এখানে আছে, এখানে 13 এখানে আছে, এখানে 14 এখানে আছে, এখানে 15 এখানে নেই। তাহলে এটা হতে পারে। আমরা দেখি পরবর্তীগুলো আছে কিনা। এই যে 16 এখানে আছে, এই যে 17 এখানে আছে, এই যে 18 এখানে আছে, এই যে 19 এখানে আছে। তার মানে দেখতে পাচ্ছি যে এই 15 সংখ্যাটি মিসিং, আর 15 ছাড়া সবগুলো সংখ্যাই এখানে দেয়া আছে। মানে বোঝা যাচ্ছে যে এই ম্যাজিক বর্গটি হচ্ছে 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলোর ম্যাজিক বর্গ। তাহলে এখানে কি মিসিং আছে? 15 মিসিং আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে কত বসবে? কয়ের জায়গায় 15 বসবে। আচ্ছা, দ্বিতীয় উপায়টা আমরা দেখাচ্ছি। দ্বিতীয় উপায়টা কিন্তু আমরা এখানে তোমাদেরকে শিখিয়েছি যে মধ্যবর্তী যে সংখ্যাটা আছে, আমরা সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজালে বা ঊর্ধ্বক্রমে সাজালে আমরা যে মধ্যক পাবো বা মধ্যবর্তী সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে এই মাঝখানে বসবে। তাহলে চলো দেখি সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করা যায় কিনা। তাহলে যেহেতু 9টা সংখ্যা আছে, এদিক থেকে 4 ঘর, এদিক থেকে 4 ঘর চেপে নিয়ে আসলে মাঝখানে থাকে কে? 15। তাহলে 15 এখানে বসবে। আচ্ছা, এবারে আর একটা উপায় আছে, 3 নম্বর উপায়। তোমাদের যেই উপায়টা ভালো লাগে তোমরা সেই উপায়ে সলভ করতে পারবে। তোমরা সবগুলো উপায় জেনে রাখো, তোমাদের সুবিধা মতো তোমরা সলভ করতে পারবে। আবার গণিতের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে তোমাদের জানা হবে। আচ্ছা, তৃতীয় উপায়টা কি? তৃতীয় উপায় হচ্ছে এই যে আমরা একটু আগে যোগ করে দেখলাম যে পাশাপাশি যোগ করলে কত হয়।
45 হয়, উপর নিচে যোগ করলে কত হয়? 45 হয়। এখন এই সারিতে যোগ করলে যদি 45 হয়, এই সারিতেও যোগ করলে 45 হবে, এই সারিতেও যোগ করলে 45 হবে। আবার এই কলামে যোগ করলে যদি 45 হয়, এই কলাম যোগ করলেও 45 হবে, এই কলাম যোগ করলেও 45 হবে। তার মানে বুঝতে পারতেছি আমরা যে এটার ম্যাজিক বর্গ সংখ্যা হচ্ছে 45। আচ্ছা, তাহলে যেহেতু 45 পেতে হবে, তাহলে আমরা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি 17 আর 13 যোগ করলে কত হবে? 30 হবে। তাহলে 45 হতে আর কত লাগবে? 15 লাগবে। তার মানে এখানে যদি আমরা 15 বসাই, সেক্ষেত্রে এই সারিতে যোগ করলে আমরা কি পাবো? 45 পাবো। আবার লম্বালম্বি ভাবে আমরা দেখি, এই যে 19 আর 11 যোগ করলে কত হয়? 30 হয়। তাহলে এখানে কত বসালে 45 হবে? 15 বসালে 45 হবে। তাহলে এখানে 15 বসালেই যোগফলটা 45 হবে। তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারি যে উপরের সারিতে নিচের সারিতে যোগ করলে যদি 45 হয়, তাহলে মধ্যবর্তী সারিতে যোগ করলেও 45 হবে। এখন এই দুই পাশে দুইটা যোগ করলে যত বাকি থাকবে 45 হতে, সেটা কিন্তু এই মধ্যবর্তী যে ঘরে বসবে। তাহলে আমরা তিনটা উপায় দেখিয়ে দিলাম। এই তিনটা উপায় ব্যবহার করে তোমরা যে কোনো ম্যাজিক বর্গের মধ্যবর্তী যে ঘর আছে বা মাঝখানের ঘর আছে, সেখানে কি বসবে সেটা তোমরা নির্ণয় করে ফেলতে পারবে। ঠিক আছে? সো একে একে আমরা অনুশীলনী একের পর যে নমুনা প্রশ্নগুলো দেয়া আছে এর এমসিকিউ গুলো সলভ করে ফেললাম। ঠিক আছে? সো এমসিকিউ সলভ করতে গিয়ে আমরা আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র বা টপিকগুলো জানতে পারলাম। এগুলো তোমাদের উপকারে আসবে এবং গণিত শেখার প্রতি তোমাদের আগ্রহ বৃদ্ধি করবে। সো পরবর্তী ক্লাসে আমরা নমুনা প্রশ্নে যেই সিকিউ বা সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। এখানে দুইটা সৃজনশীল আছে, একটা সৃজনশীল আছে সাংখ্যিক প্যাটার্ন নিয়ে, আর একটা সৃজনশীল আছে জ্যামিতিক প্যাটার্ন নিয়ে। সো এ সম্পর্কে আমরা অঙ্কগুলো করেছি, তারপর আমরা সৃজনশীল কিভাবে আসে সেই ফরম্যাটটা দেখিয়ে দিব এবং সমাধান করে দিব। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দাও। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।